সমবেত সহকর্মীবৃন্দ, আমি মন্ত্রমুগ্ধের মতো বসে শুনছিলাম আজকের প্রধান অতিথির ভাষণ। একের পর এক পৃষ্ঠা উল্টে হয়ে যাচ্ছে। তিনি দেখিয়ে দিয়েছেন ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের ব্যাংক কাহিনী, অর্থ লুটপাটের কাহিনী এবং মুজিবের আমলের দুঃশাসন, বাকশাল সৃষ্টির কাহিনী, রক্ষী বাহিনী সৃষ্টির কাহিনী। আসলে তিনি যা বলেছেন তারপরে আর বলার কিছু থাকে না, কিন্তু তবু বলি, আমি স্মৃতির কাছে ফিরে যাই, ইতিহাসের কাছে ফিরে যাই। 1947-এর দেশভাগ মুসলিম মানুষে যে স্বপ্নের জাগরণ ঘটিয়েছিল তা উধাও হয়ে যায়। পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি, দুই প্রান্তে এত ব্যবধান, পশ্চিম পাকিস্তান নিয়ন্ত্রক শক্তি, পূর্ব পাকিস্তান অবহেলিত। আমাদের ভাষা আন্দোলন শুরু, তমুদ্দুল মজলিস এবং ভাষা সংগ্রাম কমিটি বাংলা ভাষা প্রচলনের পক্ষে যে কাজ করেছে তার দৃষ্টান্ত অনন্য। কিন্তু সেই তমুদ্দুল মজলিসের গৌরবের কথা কি ফ্যাসিস্ট মুজিব এবং তার কন্যা কখনো ইতিহাসে তুলে ধরেছে? ধরেনি। তারপর একদল উত্তাল যুবক, এই যাদের নাম ছিল চার খলিফা, আপনারা সবাই চেনেন। এরকম ছাত্র নেতৃত্বের জন্ম আর বাংলাদেশে হবে না। এই ছাত্র নেতৃত্ব বারবার মুজিবের কাছে ফিরে গেছে। আপনি স্বাধীনতার ঘোষণা দিন, আমরা তৈরি আছি। তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, নুরে আলম সিদ্দিকী, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ মুজিবকে প্রভাবিত করার জন্য তার স্ত্রী রেণুকে বারবার ওরা অনুরোধ করেছে, ফল হয়নি। এক সময় স্বেচ্ছাবন্দী হলেন মুজিব। মাঠে তখন তাজউদ্দিন আহমেদ এবং সেই অস্থায়ী সরকার রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখল। সবচেয়ে বেশি অবদান আমাদের দেশের সাধারণ মানুষদের, যারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, সেই বোনকে, সেই দুস্থ নারীকে, যারা মুক্তিযোদ্ধাদের বলেছে ওরা আমার ভাই, রাতে অস্ত্র নিয়ে খাবার দাবার দিয়ে যেসব সাধারণ মানুষ ইতিহাসের এক সোনালী অধ্যায় রচনা করল, তাদের কথা কে বলেছে? কেউ বলেনি। 9 মাস বহু মার কোল খালি হয়েছে, বহু ভাইয়ের আত্মাহুতি হয়েছে, কিন্তু কিছুই হয়নি। আমরা একটি রাষ্ট্র পেয়েছি 1971 সালে 16 ডিসেম্বর। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি একটি উল্লেখযোগ্য ঘটনা। তারপর বাকশাল, রক্ষী বাহিনী এবং নানা ষড়যন্ত্রের ইতিহাস জানেন। এক দুর্যোগময় মুহূর্তে মেজর জিয়া 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। পরে সেই মেজর জিয়া
রাষ্ট্রযন্ত্রের হাল ধরেন। কৃষি বিপ্লব শুরু হয়, খাল কাটা বিপ্লব শুরু হয়, সার্কের প্রতিষ্ঠা হয়। আততায়ীর গুলিতে 1921 সালে তিনি নিহত হন। ইতিহাসের উল্টো যাত্রা শুরু। এক সময় ক্ষমতায় আসে আওয়ামী লীগ, তারপর বিএনপি, কিন্তু মানুষের মুক্তি মেলেনি। আওয়ামী দুঃশাসনের 15 বছর এস আলম গ্রুপ কয়েকটি ব্যাংক দখল করে নিয়েছে। আবু সাইদ চৌধুরী ওয়ান ব্যাংকের প্রতিষ্ঠাতা, সে শফিক রহমানের জায়জায় দিন পত্রিকা দখল করে নিয়েছে। গতকাল শফিক রহমান জায়জায় দিনের সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আর কি বলবো, এক সংকটময় মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা মেধার দাবিতে রাজপথ অধিকার করে। তাদেরকে গুলি করে হত্যা করা হয়। অসংখ্য মার বুক খালি, তার সন্তান ফিরে আসেনি। বৈষম্য বিরোধী আন্দোলন এক দফা দাবিতে পরিণত হয়, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। তিনি মনে করতেন তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু বাস্তবে কি হলো? তার সেনাবাহিনী তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। তিনি চেয়েছিলেন পুলিশকে দিয়ে নিয়ন্ত্রণ করতে। পুলিশ প্রধানকে ডেকে বলেছিলেন, আপনাদের এত আধুনিক অস্ত্র দেই, আপনারা কেন আন্দোলন রুখতে পারেন না? সেনাপ্রধান এবং সব বাহিনীর প্রধানেরা বলেন, আপনি 40 মিনিটের মধ্যে দেশ ত্যাগ করুন, নইলে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। তিনি মোটেই দেশ ত্যাগে পদত্যাগে আগ্রহী নন, কারণ তিনি একটি মিথ্যে জগতে বাস করতেছিলেন। তিনি মনে করেছিলেন তার ক্ষমতা চিরস্থায়ী। ইতিহাসে কারোর ক্ষমতা কি চিরস্থায়ী হয়? রাজনৈতিক পালাবদল হবে, আমরা মেনে নেব বাস্তবতা। জুলাই আগস্ট বিপ্লব এক নতুন স্বপ্নযাত্রার সূচনা করেছে। তার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। যে ইউনূস নোবেল বিজয়ী, তিনি তাকে একাধিক মামলায় জড়িত করে আদালতে বারবার হাজির করতেন। লিফট বন্ধ থাকতো, 5 তলা ভেঙে তিনি লিফটে উঠতেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা নাকি নোবেল জয়ী ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন। তিনি বলতেন, আমি মায়ানমার জনগণকে আমার আশ্রয় দিয়ে শান্তিতে নোবেল পাব। তিনি একটি ভুল জায়গায় বসে ছিলেন। ছাত্র জনতা ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছে। তার চাওয়ার কিছু নেই। তিনি আন্তর্জাতিক মানের একজন লোক। তিনি চাইলে যে কোনো রাষ্ট্রের যে কোনো অবস্থানে যেতে পারেন। তিনি ছাত্র নেতৃবৃন্দের অনুরোধ উপেক্ষা করতে পারেননি, ক্ষমতা দিয়েছেন। তার সাথে আছে একদল দক্ষ বাহিনী। আমরা 6 সংস্কার কমিটির প্রতিবেদন পেলেই বুঝতে পারব কোন দিকে এগোচ্ছি। আমরা অপেক্ষা করছি একটি নির্বাচনে। নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।
আমরা সেই নির্বাচনের অপেক্ষা করছি। আপনারা আমাদের দুর্দশা সম্পর্কে জানেন। জিয়া স্মৃতি জাদুঘর 15 বছর বৈষম্যের শিকার। এখানে অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। জিয়া স্মৃতি জাদুঘরের ছাত্রে পানি পড়ে, মূল অডিটোরিয়াম ভবনটি বন্ধ। 2001 সালে একজন লাইব্রেরিয়ান ছিলেন, তিনি উপকিপারের দায়িত্ব পালন করেছেন 15 বছর। তারপর একজন লাইব্রেরিয়ানকে নিয়োগ দেওয়া হয়, তিনি 2017 সালে জাতীয় জাদুঘরে যোগদান করেন। 2021 সালে মাত্র 6 মাসের জন্য এখানে আসেন, তারপর তিনি আর ফিরে আসেননি। একজন সহকারী লাইব্রেরিয়ানকে নিয়োগ দেওয়া হয় 2 ডিসেম্বর। 4 তারিখ তাকে অবমুক্ত করা হয়। 4 তারিখ রাতে ফ্যাসিস্ট সরকারের আমলারা তার নিয়োগ বাতিল করে। আপনারা নিশ্চয়ই হতাশ? নিশ্চয়ই না। অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে তারপর, সেই কথা আমি বলছি। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী অত্যন্ত ডাইনামিক, এবং তিনি বলেন, আমি স্বপ্ন দেখি। আমি সবাইকে বলে দিয়েছি, আমার স্বপ্নগুলো আপনারা আইনের মাধ্যমে বাস্তবায়ন করবেন। আমাদের এই জাদুঘর পরিদর্শনে আসেন অর্থ ব্যবস্থাপনা দায়িত্বে নিয়োজিত যুগ্ম সচিব জনাব মিজানুর রহমান। তিনি এসে ইতিহাসের পাতা বদলে দেন। তিনি দেখেন আমাদের দুর্দশার কথা। মন্ত্রী মহোদয়, উপদেষ্টা মহোদয়, সচিব আতাউর রহমান এবং মিজানুর রহমানের বৈঠকে সিদ্ধান্ত হয় আমরা জিয়া স্মৃতি জাদুঘর উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখব। প্রয়োজন বোধে জাতীয় জাদুঘরের বাজেট থেকে টাকা কেটে এনে এখানে দেব। মাননীয় জেলা প্রশাসক ফরিদা খানম একবার এই জাদুঘর ভিজিট করেছেন। তিনি অত্যন্ত আন্তরিক, তিনি জিয়া প্রেমিক। এখানকার ব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। মাননীয় মেয়র ডক্টর সাজ্জাদ হোসেনের একই ব্যাপার। আমরা যা চাইব তাই পাইব, এই কথা আমাকে জানানো হয়েছে। আপনি কি চান, কিভাবে চান, আমরা ব্যবস্থা করব। এর থেকে ভালো সংবাদ কি আর হতে পারে? জিয়া জাদুঘরের সব কিছু বদলে যাবে। অনুগ্রহ করে আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে জানান, কিভাবে সমাধান করতে হবে বলেন। আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টাকে পত্র দেব। সংস্কৃতি সচিব আতাউর রহমান অত্যন্ত সচেতন, তিনি আমাদের সব সমস্যার সমাধান করতে আগ্রহী। সুতরাং আমরা স্বপ্ন দেখি যে জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার হবে, এখানে আধুনিক সাউন্ড সিস্টেম হবে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে মাত্র 2টি মাইক্রোফোন সক্রিয়, আলোক ব্যবস্থা নেই, পাশে মিলনায়তনটি বন্ধ। হাজারো সমস্যা আমাদের। এই সমস্যাগুলো চিহ্নিত করার জন্য আমাদের মহাপরিচালক একদল দক্ষ কর্মকর্তাদেরকে 21 তারিখে জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনে পাঠাবেন। তারা এসে একটি সামান্য ধারণা নিয়ে চলে যাবেন। আমরা পিডব্লিউডি এবং অন্যান্য সংস্থার সাথে মিলেমিশে পরিকল্পনা করব, ব্যয় অনুমান করব এবং আমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। অনেক স্বপ্ন। আমার শ্রদ্ধেয় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী দেখেন, আমার শ্রদ্ধেয় সচিব
আতাউর রহমান স্যার দেখেন এবং তার সাথে আছেন যুগ্ম সচিব মিজানুর রহমান। আমরা সামনে এগিয়ে যাব। আমি নিত্য নতুন কাজের ফিরিস্তি তৈরি করছি, আপনারা আমাকে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আসুন আমরা বিভেদ ভুলে যাই, একটি ঐক্য রচনা করি। সবার সব কিছু সবার পছন্দ হবে না, হয় না। এক মায়ের সন্তানের হয় অনেক রকম, কেউ হয় চৌকস, কেউ হয় মেধাবী, কেউ হয় বোবা, কিন্তু মা তো সবাইকে ফেলে দিতে পারে না। আমার আর কিছু বলার নেই, আপনাদের সাহায্য চাই। প্রধান অতিথিকে অসংখ্য ধন্যবাদ, তিনি আমাদেরকে ইতিহাসের কাছে ফিরে নিয়ে গেছেন। আমি আজ পর্যন্ত এরকম ভাষণ শুনিনি। আমি গতানুগতিক ভাষণ শুনেছি, আজকে একটি ব্যতিক্রমধর্মী ভাষণ শুনলাম। আমার সৌভাগ্য, আমি আজকের দিনের সাক্ষী হয়ে থাকলাম। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।